যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আটক। আপনারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু যারা দেশ থেকে পালানোর চেষ্টা করবে, প্রত্যেককেই এভাবেই আপনারা গ্রেফতার করে আইনে সোপর্দ করবেন। কেউ আইন মানতে চায় না। আইন প্রয়োগ করতে গেলে অনেক প্রভাব, অনেক চাপ সহ্য করতে হয়, অনেকে পিছন থেকে টেনে ধরতে চায়। বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে ঢাকায় যখন বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আলোচনা হচ্ছে, আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি। সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। বেনজিরের মতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হতে চলেছে আসাদুজ্জামানকে নিয়ে। আপনারা কিন্তু সকলে জেনে গিয়েছেন আসাদুজ্জামানের স্থান বেনজির আহমেদের পরে দেওয়া হয়েছে। এমনটাও শোনা যাচ্ছে গণমাধ্যমে আসাদুজ্জামান বেনজির আহমেদকেও ছাড়িয়ে গিয়েছে। আসাদুজ্জামানকে নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে জাহিদ টাকি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাংবাদিক জাহিদ টাকি সে কী চাঞ্চল্যকর তথ্যগুলো ফাঁস করেছে। সেই সাথে যুক্তরাষ্ট্রে আসাদুজ্জামান গ্রেফতার হয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু জো বাইডেন শেখ হাসিনার উপরেও খেপে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক, চলুন এখন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন, এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ 24। তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকা গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে, আমেরিকাও বিনিয়োগ করেছেন। এখন মার্কিন সরকার যদি দয়া করে তাকে ফেরত দেয় আর কি, তার সম্পত্তি নদী ফেরত দেয়। এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, এই আসাদ চোরা সে কিন্তু দেশ ছেড়ে অলরেডি পলাইছে। এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি। এখন ঘটনাটা হয়েছে কি, যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে ঢাকায় যখন বিভিন্ন মিডিয়ায় তোলপাড় হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং ওবায়দুল কাদের মুখ খুলেছেন, দুদকের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই বিষয়ে তদন্ত হবে অথবা অনুসন্ধানের সিদ্ধান্ত হবে। ঠিক সে সময় খবরের প্রকাশ, সস্ত্রীক তিনি দেশ ছেড়েছেন। কোথায় গেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রে। ইত্তেফাকের এই খবর, সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি। ওই দেশেও বিভিন্ন সম্পত্তি তিনি গড়ে তুলেছেন, সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। তো সব মিলিয়ে আসলে ওনাদের লাইফটা খুব আগে থেকে সেটেল, সব কিছু সেট করে রাখেন। ছেলেমেয়েরা পড়েন বা বিষয় সম্পত্তি গড়ে তোলেন, তারপরে রিটায়ারমেন্টের পরে তারা নিরাপদে দেশ ছাড়েন এবং সেখানে বাকি জীবনটা কাটান। এইভাবেই চলছে আর কি। আর ঢাকায় বসে হইচই হয়, তারপরে একসময় এটা থেমে যায়। খবরে বলা হচ্ছে সম্প্রতি আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুদক ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে এমন একটি আভাস দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে বলা হচ্ছে, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। এ বিষয়ে দুদক কমিশনার জহুরুল হক জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধ অভিযান জরুরি হয়ে পড়ছে বলেও তিনি মন্তব্য করেন। আর এই ব্যাপারে আজকে ওবায়দুল কাদেরও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে অভিযোগ, দুর্নীতি তেমন অভিযোগ এখন পাওয়া যায়নি, তারপরে দুর্নীতির ব্যাপারে সরকার একেবারে দ্বিধাহীন। যদি তদন্ত হয় সেই তদন্তে তারা সাপোর্ট দেবে, দুদক স্বাধীনভাবে করতে পারে, এই কথাবার্তাগুলো বলেছে। কিন্তু প্রশ্ন হলো একটা, যে যার বিরুদ্ধে তদন্ত হবে তারা তো থাকে না কেউ। যেমন বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তের কথা হলো, তদন্ত শুরু হয়েছে এবং জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, আলামত পাওয়া গেছে। কিন্তু সেই বেনজির আহমেদ কোথায়? এখনো পর্যন্ত কিন্তু তিনি নিজে বলেননি বা কোনো গণমাধ্যম নিশ্চিত করেননি তিনি ঠিক কোন দেশে আছেন। তো এরকম অবস্থা মানে হচ্ছে একজনের পালিয়ে দেওয়া। তো গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশ হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে চলে গেছেন, 4 মে তিনি দেশ ছেড়েছেন। কিন্তু তিনি এত ওই যে ফেসবুকে লাইভে তিনি কথা বলেন, কিন্তু এই বিষয়ে তো একটা বক্তব্য দিলেন না যে তিনি পেশাগত কাজে হোক, স্ত্রীর চিকিৎসার জন্য হোক, কোথায় গেছেন, কোথায় আছেন, এই বক্তব্য কেন দিচ্ছেন না? তার মানে এক ধরনের আড়ালে চলে গেছেন। তো আসাদুজ্জামান মিয়া আমেরিকায় গেছেন তার
সন্তান পড়াশোনা করে। এখন এইদিকে যদি সত্যি সত্যি দুর্নীতি তদন্ত শুরু হয়, আর তিনি যদি মনে করেন যে না এখানে এটা ফেস করা ঠিক হবে না বা তার পক্ষে এটা সম্ভব না, তাহলে তিনি তো আমেরিকা থেকে আর ফিরবেন না। তাহলে কি করার আছে? কিছুই করার নেই। তার মানে হচ্ছে এই যে যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে যায় অথবা দেশেই যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেন, তারা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকেন। তারা যখন দুর্নীতি টাকা পাচারে যুক্ত থাকেন তখন তারা দেশে থাকেন, সেই সময় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চুপচাপ থাকেন। তারপরে যখন চলে যান তখন এটা নিয়ে হইচই হয়, আবার কারো কারো ক্ষেত্রে হইচই হয় না। তো অনেক সময় হইচই হওয়ার পরেও দেখা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি খুবই সুন্দর মতন করে তিনি দেশ ছেড়ে চলে যান। ফলে আর ওই কাঙ্ক্ষিত তদন্ত হওয়া বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা সরকারের একটা কঠোর মেসেজ দেওয়া, সেটা কিন্তু আর হয় না। শেষ বেনজিরের মতো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের রিপোর্ট মানবজমিনে প্রকাশিত হবার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকারের কাছে স্বাভাবিকভাবেই বেনজিরের মতোই তার ব্যাপারে কোনো তথ্য নাই এবং সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা এই ব্যাপারে তদন্ত করবে এবং তারপর তিনি যদি দোষী প্রমাণিত হন, যদি দুর্নীতি দমন কমিশন চায় তাহলে মামলা করতে পারে। এই স্বাধীনতাও দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে। এই কথার মধ্য দিয়েই দুর্নীতি দমন কমিশনের উপরে সরকার প্রকৃতপক্ষে তার কর্তৃত্বটা দেখাচ্ছে। সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেবারকে, এবং দুর্নীতি দমন কমিশন যদি কাউকে দোষী প্রমাণিত করতে পারে তারপর তারা মামলা করবে, এটাই তো স্বাভাবিক। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সরকারের সেতুমন্ত্রী বলছেন আমরা স্বাধীনতা দিয়েছি দুর্নীতি দমন কমিশনকে, আমরা স্বাধীনতা দিয়েছি তাদেরকে মামলা করার। এর মধ্য দিয়েই সত্যিকার অর্থে দুর্নীতি দমন কমিশনের উপরে সরকারের কর্তৃত্ব পরিষ্কারভাবে প্রমাণিত হয়। গত কয়েকদিন আমার এই চ্যানেলে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করবার জন্য 3টা ভিডিও করেছিলাম এবং ভিডিওগুলোতে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি বেনজিরকে দেশ থেকে পালিয়ে যেতে কে সহযোগিতা করলো, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে সেটাকে কে প্রভাবিত করবার চেষ্টা করছে, এবং এতদিন বেনজিরকে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কার ছত্রছায়ায় কার পৃষ্ঠপোষকতায় বেনজির এত বড় একটা দানব হয়ে উঠেছে, এভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে, সেই গডফাদারকে খুঁজে বের করবার চেষ্টা করেছিলাম। আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির তথ্য আমাদের সামনে আসবার পর স্বাভাবিকভাবেই আমরা এরকম আরেকটা চরিত্র দেখতে পারবো, কিংবা একই চরিত্র আবার আমাদের সামনে আসাদুজ্জামান মিয়ার গডফাদার হিসেবে আবির্ভূত হতে পারেন এমন ধারণা আমরা করছিলাম, এবং এবার আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আরেকটা চরিত্র আসাদুজ্জামান মিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সে জায়গাটা আমরা দেখবো। তার আগে আমরা একটু দেখি দুর্নীতি দমন কমিশন কি বলছে আসাদুজ্জামান মিয়া সম্পর্কে। একটা রিপোর্ট পড়ি বাংলা ভিশনের। বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেল সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। সারা বাংলাদেশ জানে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা গণমাধ্যমে। অথচ এই তথ্য দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার জহুরুল হকের কাছে নেই। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে, এবং দুদক আদৌ ব্যবস্থা নিতে পারবে কিনা সেই আলোচনায় আমরা একটু পরে যাচ্ছি। সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং সরকারি দলের একজন প্রভাবশালী নেতা কি মন্তব্য করছেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে, এবং তিনি যে বেনজিরের গডফাদারের মতো আরেকজন গডফাদার টু আসাদুজ্জামান মিয়া, সেটা আমরা তার মন্তব্যে পরিষ্কার বুঝতে পারবো। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। অনুসন্ধান করবেন সেটাও বলতে পারছেন না। স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশন সরকারের দিকে তাকিয়ে থাকে। সরকার যার ব্যাপারে তদন্ত করতে বলে তার ব্যাপারেই তারা তদন্ত করেন, এই কারণে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে দুর্নীতির তথ্যগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসলে সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব। তদন্তের পরে যদি দোষী সাব্যস্ত হয় কেউ তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তখন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের যে তথ্য গণমাধ্যমে উঠে এসেছে, তারপর বেশ কয়েকদিন তিনি কিন্তু দেশে ছিলেন, এবং তাকে যদি সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করতো তাহলে সাথে সাথেই তার অন্তত তার দেশ ত্যাগে একটা নিষেধাজ্ঞা দিতে পারত, আপাতত যতদিন তার বিরুদ্ধে তদন্তটা চলে। সরকার কিন্তু সেটা করে নাই। অথচ মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট আটকে রেখেছে আজ 9 বছর ধরে। অথচ যে দুটো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই মামলা দুটোর চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র এখন পর্যন্ত দেওয়া হয় নাই, কিন্তু তারপরে তাকে গ্রেফতার করে 22 মাস কারাগারে রাখা হয়েছে এবং তার পাসপোর্ট 9 বছর ধরে আটকে রাখা হয়েছে যাতে তিনি বিদেশ যেতে না পারেন, চিকিৎসার জন্য যাতে তিনি বিদেশ যেতে না পারেন। তো ওই ক্ষেত্রে আপনার তদন্ত কোথায় গেছে? দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টা কোথায় গেছে? নাকি ওবায়দুল কাদেরের এটা একটা ইগো সমস্যা, কারণ পরপর 2 বার ডাকসুতে নির্বাচন করে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেভাবে বেনজিরকে ক্লিনচিট দেবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একইভাবে আসাদুজ্জামান মিয়াকে ক্লিনচিট দেবার জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও নেমে গেছেন। আমরা একটু তার মন্তব্য দেখব। আসাদুজ্জামান মিয়া প্রসঙ্গে কাদের যত প্রভাবশালী হোক দুর্নীতির তদন্ত করা হবে।
সরকার ও দলের পক্ষ থেকে সবসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি দুদককে স্বাধীনতা দেওয়ার কে? এই কথার মধ্য দিয়েই ওবায়দুল কাদের প্রমাণ করে দিলেন দুর্নীতি দমন কমিশন কোনো স্বাধীন প্রতিষ্ঠান না, এটা সরকারেরই একটা এক্সটেনশন। সরকার চাইলে তাদেরকে স্বাধীনতা দিতে পারে এবং এই ক্ষেত্রে তিনি দাবি করছেন দুদককে এখন তারা স্বাধীনতা দিয়েছেন। যে যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে, পারমিশন দিচ্ছেন ওবায়দুল কাদের, দুদককে পারমিশন দিচ্ছেন। তদন্ত শেষে মামলা করা যাবে, মামলা করার পারমিশন দিচ্ছেন, তদন্ত করার পারমিশন দিচ্ছেন, মানে বিচারের আওতায় আসবে। ওবায়দুল কাদের দুর্নীতি দমন কমিশনকে পারমিশন দিলেন, তাদেরকে স্বাধীনতা দিলেন প্রথমে, এরপর তাদেরকে পারমিশন দিচ্ছেন। প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে, তদন্ত শেষে মামলাও করা যাবে। এটাই আসলে সরকারের সত্যিকারের চরিত্র। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ, তিনি প্রমাণ করে দিয়েছেন তার এই মন্তব্যের মধ্য দিয়ে যে দুর্নীতি দমন কমিশন বাস্তবিক অর্থে সরকারের একটা এক্সটেনশন, এটা কোনো স্বাধীন প্রতিষ্ঠান না। সাহেব জনাব আসাদুজ্জামান মিয়া পুলিশের বড় কর্তা, নিচে একটু সৌভাগ্যবান ভাবতেই পারেন, কারণ হচ্ছে তার সম্পদ নিয়ে একটা রিপোর্ট মানব জমিনে পাবলিশড হয়েছে, আমরা দেখেছি অনেকে। কিন্তু যেটা হয়, একটা ঈদের আমেজ শুরু হয়ে গেছে, মানুষ গরু কিনতে ব্যস্ত আছে, অনেকে বাড়ি যাচ্ছেন, এবং তার সাথে জরুরি কথা, একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময়টা ঘটছিল, সেটা হলো আমাদের সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের যোগাযোগ মিয়ানমারের গুলিবর্ষণের কারণে বন্ধ ছিল অনেকগুলো দিন। সো ওই ইস্যুগুলো আলোচনা করতে করতে জনাব মিয়ার সম্পদ নিয়ে, মিয়া সাহেবের যত সম্পদ, এরকম একটা হেডলাইন সম্ভবত মানব জমিন দিয়েছে, তো মিয়া সাহেবের সম্পদ নিয়ে আমরা কথা বলি নাই। অবশ্য ওই ঘটনাগুলো না থাকলেও মিয়া সাহেবের সম্পদ নিয়ে হয়তো আলাপ হতো না, কারণ হচ্ছে তার যিনি বস ছিলেন সেটা হচ্ছে জনাব বেনজির, তার সম্পদ নিয়ে যেই লেভেলের কথাবার্তা আমাদের সামনে এসছে, তারপর আমাদের আসলে মিয়া সাহেবদের তো তার সাম পার্সেন্টেজ থাকবেই অন্তত দেশে। আমরা বারবার বলছি যে সম্পদ আমরা দেশে দেখছি, ইটস আ পার্সেন্টেজ, ইটস টিপ অফ দ্য আইসবার্গ, মূল আইসবার্গটা অনেক বড় এবং সেটা বিদেশে আছে। তো এটা আমরা জানি, তারপরও আমার মনে হয় কথা বলে রাখা দরকার। মানে বাংলাদেশে পুলিশ বাহিনীতে আমি বহুবার একটা কথা বলেছি, অনেকেই দুর্নীতি, বাংলাদেশের এই যে রাষ্ট্র কাঠামোটা পুরো দুর্নীতির উপরে প্রতিষ্ঠিত, এবং এইরকম একটা সরকার, একটা মাফিয়া স্বৈরাচারী সরকার, সে আসলে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, দুর্নীতি করার ব্ল্যাঙ্ক চেক না দিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। আমি অনেকবার বলছি, ইজ দ্য ট্রেড অফ। তুমি আমার ডার্টি ওয়ার্কগুলো করো, বিরোধীদেরকে ঠেঙাও, মারো, খুন করো, গুম করো, মামলা দাও, পেটাও, টর্চার করো, ওদের জনসমাবেশ ভেঙে দাও, শেষ করে দাও, তারপর তুমি যা ইচ্ছা তাই করো, টাকা কামাও, আর জাস্ট আমার ক্ষমতার প্রতি কোনো রকম চ্যালেঞ্জ তৈরি হয় এরকম কিছু করো না। দিস ইজ দ্য রেড লাইন, এই ট্রেড অফ। সো এটা থাকবে, আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, পুলিশের এই যে টাকা কামানো, এর সাথে মানুষের ভয়ঙ্কর সব দীর্ঘশ্বাস, মানুষের উপরে অন্যায়, অবিচার, টর্চার ভীষণভাবে জড়িত। অন্যান্য সেক্টরে প্রচুর করাপশন আছে। প্রশাসন কি করাপশন করে না? নিশ্চয়ই করে, বিভিন্ন পথে করে। আমাদের সরকারি যত প্রতিষ্ঠান আছে, এনবিআর, কাস্টমস, এই সেই যেখানে যাই, সব জায়গায় দুর্নীতি রাখা। ভূমি অফিস, কিছুদিন আগে অনুমান করতে পারি একজন ক্যাডার অফিসার তার চাকরি ছেড়ে ভূমি অফিসের সাব রেজিস্ট্রার হয়েছেন। কেন হতে চান আমরা এইটুকু বুঝি, প্রমোশনকে যুক্তি হিসাবে দেখানো হয়, আসল যুক্তিটাকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। যাই হোক, কিন্তু পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার, কারণ ওর সাথে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠার প্রশ্ন আছে। জনাব আসাদুজ্জামান মিয়ার কি আছে, আমি আগেও একদিন দেখেছি, জনাব আজিজের সম্পদ নিয়ে মানব জমিন একটা ডিটেল রিপোর্ট করেছিল। পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যায়, এত এত একটার পর একটা আসতে থাকে। এখানে যা যা আছে কয়েকটা একটু পড়ি। পূর্বাচল নিউ টাউনের 1 নম্বর রোডের 406 বি রোড, এখানে 10 কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে। পূর্বাচলের সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল। 5 কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। আফতাবনগর 3 নম্বর সেক্টরের এইচ ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে, এটাও আসাদুজ্জামান মিয়ার। এটা 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট, সর্বোচ্চ 5 কাঠা বা সামান্য বেশি থাকে, কিন্তু ওনার 21 কাঠা আছে এখানে। বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1-এ 166 এবং 167 নম্বরে 10 কাঠার উপরে 6 তলা বিশিষ্ট আলিশান বাড়ি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান যে এটা ভাড়া দেওয়া হয়, যা স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে, বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8 রোডের 6 নম্বর বাড়িতে আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে, এটার মূল্য 10 কোটি টাকার মতো। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55-1 বহুতল ভবনে খোঁজে জানা যায় 3 নম্বর ভবনে 3800 থেকে 4000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রয়োজন, আয়েশা সিদ্দিকা এই বাসায় নেই, ফ্ল্যাটটি তার নামে রয়েছে। ইস্কাটন গার্ডেন 13-এ প্রিয়নীর আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি 12-এ সড়কের 69 নম্বর বাড়ির B25 ভবনে যোগাযোগ করে জানা 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। বুঝতে পারছি, অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা। আসাদুজ্জামান মিয়া স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে, রূপগঞ্জে
জমির সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মনে উঠলো এখানে বেনজির সাহেবের একটা বালাখানা আছে, এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, জনগণ গিয়ে দেখে টেকে। 2018 সালে রাজুক থেকে বিশেষ করে বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 41% জমি রয়েছে, যা কেনা 17 সালে। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরো 26% জমি। একই মৌজা তার নামে 2019 সালে 5 ফেব্রুয়ারি কেনা আরো 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31 শতক জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কৈশা মাইল কায়েতপাড়া মৌজায় 28 একর জমি কেনেন, 0.28 একর সরি। একই বছর একই মৌজায় আরো 32 শতক জমি কেনেন তিনি। ওই বছরই ওই যে কৈশ মাইল কায়েতপাড়া মৌজায় 0.60 একর জমি তার নামে কেনা হয়, পরে তা বিক্রি করে দেয়। এছাড়া 2019 সালে ওই একই জায়গায় 0.57 একর জমির পাওয়ার অফ অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী। এরকম 2 কোম্পানির অংশীদার হয়েছেন আফরোজা। তার মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দিয়েছিল, এবং এই যে মৌমিতা ট্রান্সপোর্টের যে ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান তার স্ত্রীর সৎ ভাই। এছাড়াও রয়েছে শিপইয়ার্ড কনসোর্টিয়াম নামে একটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান, তার মানে মিয়া স্ত্রী। তার শ্যালকের নামে শ্রীপুরে 1.5 একর জমি রয়েছে। ভাগ্নে কালামের নামে গাজীপুরে জমি আছে 1.5 একর। এদের বলা হচ্ছে গ্রামে থাকা মিলনের আজ কোনো আয় নেই। ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা, তিনি বনে গেছেন কয়েক কোটি টাকার দামের মালিক। আমরা একটা জিনিস বুঝতে পারি, আসলে বিভিন্ন রকমের নাম লেখা হয়, অনেক অনেক সম্পত্তি, অনেক সম্পদ। অবশ্যই বলবেন খুব বেশি তো না, এটা হতেই পারে তাদের। একটা কথা একটু বলে রাখা ভালো, মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আসছে, এই ডকুমেন্টগুলোর একটা ভ্যালু আছে, খুব গুরুত্বপূর্ণ ভ্যালু। আমরা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাপ করছে। দুর্নীতি নিয়ে শুধু আলাপ করা না, আমেরিকা একেবারে স্পেসিফিক স্টেপ নিয়েছে জনাব আজিজের বিরুদ্ধে, দুর্নীতির জন্য স্যাংশন। অনেকবার বলেছি, বাট আই ওয়ান্ট টু রিপিট, কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি, এখন যারা দেখছে তাদের জেনে রাখা দরকার। জনাব আজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন। তাকে স্যাংশন দেওয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা, ক্লিপ্টোক্রাসি ইংরেজিতে বলে, চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন। এবং তার কারণে যেখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে। এটা বড়, খুবই বড় একটা সংকটের জায়গা। তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বের হচ্ছে আমাদের সামনে, তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে যে প্রথম কথাটা হচ্ছে, এটা কি জাস্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম, আমরা কি শুধু তাই ধরবো আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেল, নাকি এটা কোনো সিনক্রোনাইজড অ্যাটেম্পটেড পার্ট? এই প্রশ্নগুলো আমাদের একটু ভাবতে হবে। ধরুন যারা আসাদুজ্জামান মিয়া সাহেবের যে সম্পত্তির সন্ধান পাওয়া গেল, এবার যে যাই বলুক না কেন, আমরা জানি উনি নানান রকম কথা বলবেন এগুলো সব বৈধ উপার্জন দিয়ে কেনা ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো স্বীকার করবেন না, যা করেন যেন বেনজির করেছিল আমাদের মনে আছে তো, ওই ভাবসাব নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন, যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট দাম্ভিক লোকটাকে। কিন্তু উনিও হয়তো তাই করবেন, অনেকগুলো স্বীকার করবেন না, কিছু বলবেন না, এটা ঠিকঠাক মতো এইভাবে পাওয়া গেছে, বৈধভাবে করা হয়েছে, এইসব বলার সব টেন্ডেন্সি থাকবে। কিন্তু জরুরি কথাটা ছিল ইনভেস্টিগেট করতে হবে, এবং ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা তার দিকে আমি ধারণা করি আমেরিকার দৃষ্টি থাকবে। ডোনাল্ড ব্লু ভয়েস অফ আমেরিকা বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি আজিজ সম্পর্কে বলেছিলেন যে তার এই স্যাংশনের পর আমেরিকা বলছেন যে মানে আমেরিকা খেয়াল করছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করবে ইত্যাদি ইত্যাদি বলেছে। তারা দেখতে চান সরকার এই ব্যাপারে কতটুকু কি করছে, কতটুকু আন্তরিক সরকার। ঠিক এই জিনিসটাই আসলে এই জনাব আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে, অ্যাটলিস্ট আমেরিকা উইল ফলো দ্যাট। এবং সেটা যদি না হয়, এইসব মানুষজনের বিরুদ্ধেও আরো স্যাংশন আসার সম্ভাবনা আছে। আমি বলছি এটা আসবেই, বাট দ্যাটস এ প্রবাবিলিটি, সম্ভাবনা থাকেই। কিন্তু ওই যে বললাম যে এই ব্যাপারটা কি আসলে যে শুট করে তথ্য পাওয়া গেল, দিয়ে দেওয়া হলো, নাকি আসলে এটা কোনো একটা সিনক্রোনাইজ প্ল্যান্ড চেষ্টার অংশ, যে এই তথ্যগুলো বেরোবে, তারপর এরকম করে কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে কি নিচ্ছে না সেগুলো দেখা হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ তথ্য পাওয়া একটা পত্রিকার জন্য ইনভেস্টিগেট করে সোজা কাজ না। যেই পাক, যেভাবেই পাক, যে সোর্স থেকেই পাওয়া যাক পত্রিকায়, সেটার পেছনেও বাংলাদেশেরই কেউ না কেউ, আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশেরই কেউ না কেউ হেল্প করছে। এক সময় তো আপনি তদন্ত করতে যাচ্ছেন, আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি হয়ে থাকে, আগে মানুষের সাথে কথা বলতো না, এখন কি মানুষের সাথে কথা বলছে, নাকি আর কেউ তথ্য দেওয়ার চেষ্টা করছে? এই তথ্য পেয়ে এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে। এই প্রশ্নগুলো আসলে খুব সিরিয়াসলি আসবে। যদি সেটা করে থাকে, যে তথ্যগুলো তুলে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এই প্রশ্ন মাথায় আমরা রাখবই, সেটা হচ্ছে একটা সিনক্রোনাইজ প্ল্যান আছে। জনাব এস আলমের বিরুদ্ধে টাকা পাচারের যে
রিপোর্ট এসেছিল ডেইলি স্টারে, ইট ওয়াজ সো ডিটেইলড, এবং আমরা এখন পর্যন্ত দেখবো যে খুব বেশি পদক্ষেপ নেওয়া হয় নাই। আমেরিকার এই যে 7031C যে ধারায় আপনার দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো, সেই স্টেপ যে কারো বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে নেওয়া যায়। সো এরকম একটা ব্যবসায়ী, তার বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করছে না, সেটাও দেখা হতে পারে। পলিটিশিয়ান যেন সাইফুজ্জামান চৌধুরী, তার মানি লন্ডারিং এর ডিটেইলড রিপোর্ট, একেবারে কোথায় কোথায় কি আছে না আছে সেটা আছে, তদন্ত নেই। সো রাজনীতিবিদদের বিরুদ্ধে হতে পারে, প্রবাবিলিটি আছে। আর অ্যাটলিস্ট এক তো আছে যেখানে দুর্নীতি মানবাধিকার দুটো নিয়েই কথা বলার কথা আছে। সুতরাং যারা বিহার এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না, এটাকে আমি একটা কন্টিনিউয়েশন হিসাবে দেখতে চাই। সেটা যদি সত্য হয়ে থাকে, আমরা ধারণা করি এই ধরনের আরও ঘটনা আমাদের সামনে আসবে এবং সেটার উপরে ভিত্তি করে বিভিন্ন দিকে নানান কিছু ঘটার সম্ভাবনা আছে। কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা, রিটায়ার করলে আমরা জানি না যে কোনো একদিন হয়তো এটাও হবে যে সার্ভিং পুলিশ অফিসারদের বিরুদ্ধে ওই ধরনের রিপোর্ট এসে হাজির হয় কিনা জানি না, কিন্তু রিটায়ার করলে এগুলো থলের বিড়াল এভাবে বেরোবে, এই ঝুঁকি যদি থাকে, এটা শুধুমাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে তা না, এটা সরকারে যারা কাজ করছেন, সরকারকে ক্ষমতায় থাকতে যারা বিরোধীদেরকে যাচ্ছে তাই করে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে ক্ষমতায় রাখছেন, তাদের মনোবলে সিরিয়াস চিড় ধরাবে। এবং আবারও বলছি, বহুবার বলেছি, সামনে বছরখানেক পরই ডলারের যে রিজার্ভের যে ক্রাইসিস দেখা যাচ্ছে, অর্থনীতিকে যেভাবে আপনি মন্দার মধ্যে ফেলে দিয়েছেন প্ল্যান করে ডলার বাঁচাতে, এই সব কিছু যখন যোগ হবে, সেই ক্রুশাল সময়টা যদি যাই, তখন যদি সরকারের জন্য ব্লাইন্ডলি লাঠি হাতে ধরা লোকজন না থাকে, সরকারের জন্য পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।